দেখো ক্লাস 12 তোমাদের টেস্ট পরীক্ষা তার দিন পরেই, তো আমি তোমাদের লাইভে এসে সমস্ত ক্লাসগুলো চেষ্টা করছি প্রোভাইড করে দেওয়ার, বাট লাইভের সিস্টেম পরিবর্তন করেছে আমি ঠিক বুঝতে পারছি না, বহুদিন পরে লাইভে আসছি, সো সেই কারণে বুঝতে পারছি না ঠিক হরিজন্টাল হচ্ছে না ভার্টিক্যাল হচ্ছে না, বোঝা যাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে, আমি সেই জন্য একটু লেট হচ্ছে ক্লাসটা রেডি করতে। যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করে জানাও তোমরা দেখতে পাচ্ছ কিনা ভার্টিক্যাল ওয়েতে, এই হরিজন্টাল ভাবে দেখতে পাচ্ছ কি বলো তোমরা, তাহলে ক্লাসটা কন্টিনিউ করছি। সো দেখো আশা করি, আচ্ছা ঠিক আছে, আশা করি ঠিক আছে। দেখো আমি একটু চেঞ্জ করেছি, টাইম লাগলো, টাইমটা ওয়েস্ট হলো। সো দেখো ফার্স্ট অফ অল আজকে যে বিষয়টা তোমাদের তোমরা বারবার কমেন্ট করে জানাচ্ছ তোমাদের যে মডেল সেটের যে সলিউশন সেটা কভার করে দিতে, আমি এখানে তোমাদের মডেল সেটের সলিউশন কভার করে দিচ্ছি। দেখো আজকেই আমরা ভেবেছিলাম 5 থেকে 10 পর্যন্ত টোটাল কভার করে দেবো, বাট যেহেতু অনেকটা রাত হয়ে গেছে কতটা প্রোভাইড করতে পারবো সেটা আমি বলতে পারছি না, বাট তবু চেষ্টা করছি যতটা রানিং তোমাদের প্রোভাইড করে দেওয়া যায়। তো অবশ্যই তোমার বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ওকে, দেখো আমরা চলে আসলাম মডেল সেট 5 নম্বর সেটে আমরা চলে এসেছি এখানে। তো এখানে দেখতে পাচ্ছ হোয়াট, ফার্স্ট কোশ্চেন, হোয়াট মেড দ্য গার্ল স্টার্টলড, মেয়েটি কোন জিনিসটা মেয়েটিকে ভয় পাই, মানে অ্যাকচুয়ালি মেয়েরা ভয় পেয়েছিল কোন জিনিসটার জন্য। তো অবশ্যই দেখো প্রথম যে আনসার এখানে দেখতে পাচ্ছ, দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড ন্যারেটর, দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড ন্যারেটর স্টার্টল দ্য গার্ল, মেয়েটিকে চমকে দিয়েছিল বা ভয় পাইয়ে দিয়েছিল। নেক্সট, হাউ ডিড মিসেস জোনস ক্যাচ রোজার, হাউ ডিড মিসেস জোনস, কিভাবে মিসেস জোনস রোজারকে ধরেছিল। তাহলে হাউ ডিড মিসেস জোনস ক্যাচ রোজার, কিভাবে মিসেস জোনস রোজারকে ধরেছিল। তো এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ মিসেস জোনস কট রোজার বাই হিজ শার্ট ফন্ট, তার শার্ট ফন্টে অর্থাৎ সামনের জামার কলারটা ধরেছিল তাকে যখন সে পিছন থেকে স্ন্যাচ করার চেষ্টা করেছিল, স্ন্যাচিং করার। হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানটি কে ছিল, 3 কোশ্চেনের লাইন তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তো দেখো দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ avowed enemy of the Tsar who not only executed his brother but also seized his property. তাহলে এটা হচ্ছে সেই ব্যক্তি সেই শত্রু যার ভাইকে জার হত্যা করেছিল এবং এর পাশাপাশি শুধু হত্যা নয় তার সম্পত্তিও বাজেয়াপ্ত করে নিয়েছিল। তো দেখো ক্লাস 12 তোমরা যদি রেগুলার ওয়েতে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত সেট কভার করে দেওয়ার। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেভারি, যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষার চেষ্টা করবো তোমাদের জন্য সেটা করে দেওয়ার। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেভারি, রেভারি শব্দের অর্থ কি। তো দেখো রেভারি মিনস ডে ড্রিম, দিবা স্বপ্নকে আমরা রেভারি বলি। তারপরে হোম ডিড কালাম ট্রাই টু এমুলেট থ্রু আউট হিজ লাইফ, কাকে কালাম চেষ্টা করেছিল তার জীবনের সর্বত্র জীবনে অনুসরণ করার জন্য বা নকল করতেন কাকে। সো কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার জয়নাবদিন থ্রু আউট হিজ লাইফ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা লাইফ ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সো সেই জিনিসটা খেয়াল রাখবে, সেটা তিনি করতেন। নেক্সট, হোয়াই ডিড মিসেস জোনস ওয়ান্ট টু ওয়াশ অ্যান্ড কম দ্য বয়, তো কেন মিসেস জোনস চেয়েছিল বালকটির মুখ ফ্রেশ করে নিতে এবং বা এর পাশাপাশি তার চিরুনি দিয়ে চুলটা কেন আছে নিতে বলেছিল তাকে। তো যারা জয়েন করেছো ক্লিয়ার দেখতে পাচ্ছ এর কমেন্টে জানাবে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে পরে বাকিটা দেখে নিও। তো দেখো মিসেস জোনস ফেল্ট a motherly affection for Roger whom she want to appear presentable, কারণ মিসেস জোনস তাকে মায়ের মতো বা মাতৃতুল্য যে স্নেহ সেটা তার প্রতি অনুভব করছিলেন এবং সেই কারণে সে চাইছিল তাকে একটু অন্তত হয়তো হ্যান্ডসাম বা সুন্দর তো লাগবে, বেশি সুন্দর লাগবে না, মোটামুটি প্রেজেন্টেবল লাগবে, মোটামুটি একটু তাকে শোভনীয় দেখাবে সেই কারণে। হু অ্যাট্রাক্ট দ্য স্ট্রেঞ্জারকে আক্রমণ করেছিল বা কারা আক্রমণ করেছিল। দ্য বডিগার্ড অফ দ্য জার অ্যাটাক দ্য স্ট্রেঞ্জার, জারের যা বডিগার্ড ছিল যারকে আক্রমণ করতে এসেছিল, বাট জারের বডিগার্ডরা তাকে কিন্তু অ্যাটাক করে দিয়েছিল। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত কে ছিলেন। তো জানো তোমরা সবাই বক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত ছিলেন বক্সি লক্ষ্মণ শাস্ত্রী। নেক্সট চলে আসি পোয়েট্রি, আ ভয়েস উইল রান, হোয়াট ভয়েস ইজ রেফার টু হেয়ার,
ভয়েস উইল লার্ন, একটা কণ্ঠস্বর উড়ে বেড়াচ্ছে বা একটা কণ্ঠস্বর বয়ে চলেছে চারিদিকে। তো এখানে কার কণ্ঠস্বরের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানবে যারা রেগুলার হইতে পড়াশোনা করছো। দ্য ভয়েস অফ দ্য গ্রাসহোপার ইজ রেফার টু হেয়ার। গ্রাসহোপারের যে ভয়েস সেটাকে কিন্তু এখানে রেফার করা হচ্ছে। বিভিন্ন রকমভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, একটু খেয়াল রাখবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রিন সাজেস্ট? গ্রিন, এই ওয়ার্ড গ্রিন কি সাজেস্ট করছে? সো গ্রিন ওয়ার্ডটার মধ্য দিয়ে কি সাজেস্ট করছে অবশ্যই খেয়াল রাখবে। দ্য ওয়ার্ড গ্রিন সাজেস্ট দ্য লাইভনেস অফ ট্র্যাঙ্কুইল ভ্যালি, অর্থাৎ উপত্যকার যে লাইভনেস, উপত্যকার যে ইয়থনেস বা যেটা প্রাণশীলতা, সবকিছু সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মধ্য দিয়ে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, হোয়ার ইজ দ্য সোলজার হ্যান্ড কেপ্ট? সোলজারের হাতটি কোথায় রাখা ছিল? তো একটু বড় করি, কালারটা চেঞ্জ করতে। The soldier hand was kept on his breast, তার বুকের উপরেই কিন্তু তার হাতটি রাখা ছিল এক সাইডে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, ইন হাউ মেনি ওয়েজ ক্যান বিউটি ডেটোরেট? কিভাবে বা কত দিক থেকে তার সৌন্দর্য বর্ণনা করে মানে করার কথা এখানে বলা হচ্ছিল, বা কিভাবে তার সৌন্দর্যটা আর কি ডিস্ট্রয় হতে পারে, যে প্রকৃতির যে সৌন্দর্য যেটা আছে। সো দেখো, দ্য বিউটি ক্যান বি ডেটোরেটেড বাই চান্স অর চেঞ্জিং কোর্স অফ নেচার, সেটা আকস্মিকভাবে ঘটতে পারে বা প্রকৃতির পরিবর্তনের দ্বারা কিন্তু ঘটতে পারে। হোয়াট ডাজ দ্য অক্টেভ অ্যান্ড সেস্টেট রিপ্রেজেন্ট? অক্টেভ আর সেস্টেট কি উপস্থাপন করে সনেটের মধ্যে? দেখো, দ্য অক্টেভ ইন দ্য পোয়েম, ওখানে কবিতার নামটা উল্লেখ করে দেয়নি মনে হচ্ছে, এখানে কবিতার নামটা উল্লেখ করে দিলে আমাদের উত্তর করতে আরো সুবিধা হবে, কারণ কবিতার নামটা কোন কবিতার কথা বলা হচ্ছে সেটা আমাদের জানতে হবে। সো দেখো, তাহলে অক্টেভ অ্যান্ড সেস্টেট পার্টের মধ্যে কি উপস্থাপন করছে? আমাদের যদি বলে পোয়েট্রি অফ আর্থের কথা যদি বলা হয়, তাহলে আমরা সকলেই জানি পোয়েট্রি অফ আর্থে অক্টেভ পার্টে রিপ্রেজেন্ট করছে দ্য মিউজিক অফ সামার, হোয়াইল দ্য সেস্টেট রিপ্রেজেন্টস দ্যাট অফ উইন্টার, অর্থাৎ শীতের কথা বলছে কিন্তু উইন্টারে। হোয়ার ডাজ দ্য আইরনি লাই ইন দ্য পোয়েম? যে কবিতা আমরা পড়ছি সেই কবিতার নামগুলো এখানে যখন উল্লেখ করে দেবে তখন সুবিধে হবে আমাদের আনসারটা করতে। সো এখানে দেখো, আয়রনি, এখানে আমরা অনক্লিঙ্গার ট্রিটাই করেছি। দ্য আয়রনি লাই ইন দ্য অনক্লিঙ্গার ট্রি ইজ সিস্টেম্যাটিক অ্যান্ড রাদার সেরিমোনিয়াস কিলিং অফ আ ট্রি হু ইজ আওয়ার মোস্ট বেনিভোলেন্ট ফ্রেন্ড, অর্থাৎ আমাদের যে বন্ধু বলো আপন বলো সেই গাছকে যে কিভাবে হত্যা করা হচ্ছে সেই বিষয়টাই কিন্তু এখানে বিদ্রুপাত্মকভাবে কবি তুলে ধরেছেন। হাউ ক্যান ইটার্নাল সামার বি মেনটেন? কিভাবে চিরন্তন গ্রীষ্ম বোঝাই থাকবে আর কি। সো দেখো, দ্য ইটার্নাল সামার দ্যাট ইজ দ্য বিউটি অ্যান্ড ইউথফুলনেস অফ পোয়েটস ফ্রেন্ড উইল বি ইটার্নালাইজ থ্রু ইমর্টাল লাইন অফ হিজ সনেট। তার যে সনেটের লাইন আছে সেই সনেটের লাইনের মধ্য দিয়ে সনেটের মধ্য দিয়ে কিন্তু সেটা চিরন্তন বা অ্যালাইভ হয়ে থাকবে, কখনোই সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, রেগুলার ওয়েতে ক্লাস পেতে গেলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, কারণ এইভাবে কিন্তু লাইভ ক্লাস চলবে রেগুলার ওয়েতে। আজকে বহুদিন পরে তোমাদের জন্য লাইভে আসলাম। তোমরা যারা লাইভে আছো তোমরা নিজেদের নাম কমেন্ট সেকশনে জানাতে পারো। তো সেখানে তোমাদের রেগুলার ওয়েতে ক্লাসগুলো কিন্তু আসবে। আর যারা রেগুলার ওয়েতে লাইভ দেখবে, লাইভ দেখতে চাও, পেয়ে যাবে ক্লাস রাত 8টায় লাইভে আসবো। হোয়াট রোল ইজ প্লেড বাই দ্য সানডে? সূর্যরশ্মির দ্বারা কি ভূমিকা পালন করা হয়েছে বা সূর্যরশ্মি কি ভূমিকা পালন করছে আর কি এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো। দ্য সানডেজ ফিল দ্য হলো ফুল অফ লাইট, তাহলে সানডে সূর্যরশ্মি সেই কি করছে, পুরো সেই এখানে হলোবেন্স হচ্ছে উপত্যকা, সেটাকে আলোকিত করে তুলছে। এটা হয়ে গেল আমাদের প্রথম যে সেট ছিল 5 নম্বর সেট। এবার চলে আসি মডেল সেট 6, আমরা চলে আসলাম। পজিটিভ রেসপন্স পেলে আগামীকাল তোমাদের 10টা সেটের গ্রামার বা 5টা সেটের গ্রামার স্টেপ বাই স্টেপ করে দেবো। দেখো, ফার্স্ট কোশ্চেন, হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমিট? কেন জার হারমিটের কাছে গিয়েছিলেন? সো দেখো এখানে, the jar being unsatisfied with the answer of the scholar decided to meet the hermit to get the answer of his 3 questions correctly. ওকে, তো যেহেতু তিনি অসন্তুষ্ট হয়েছিলেন সেই সমস্ত জ্ঞানী ব্যক্তিদের উত্তরে, সেই কারণে তিনি কিন্তু সঠিক উত্তরের উদ্দেশ্যে তার 3টে প্রশ্নের সেই কারণে হারমিটের কাছে রওনা দিয়েছিলেন। হোয়াট সিম
টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর, কোন জিনিসটা ন্যারেটরকে উদ্বুদ্ধ করেছিল? তো অবশ্যই মেয়েটির যে পারফিউমের সুগন্ধ, দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার সিমস টু বি ট্যান্টালাইজ দ্য ন্যারেটর বা টু দ্য ন্যারেটর। পারফিউমের সুগন্ধটাই কিন্তু ন্যারেটরকে এতটাই উদ্বুদ্ধ করেছিল, সে কিন্তু মেয়েটির হেয়ারটিকে স্পর্শ করতে চাইছিলেন, বাট সেটা আনফর্চুনেটলি টাচ করেনি, করলে প্রবলেম হয়ে যেত। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক দ্যাট কেক দ্য বয় ওয়াজ অফার বাই মিসেস জোন্স। মিসেস জোন্সের দ্বারা যে কেকটা মহিলাটি মিসেস জোন্স যে কেকটা রোজারকে দিয়েছিল, সেই কেকটার প্রাইস কতটা দিয়েছিল সেটা বলেনি, প্রাইস বলেছে। তো অবশ্যই খেয়াল রাখবে 10 সেন্ট কিন্তু তার প্রাইস, তো খেয়াল রাখবে দ্য প্রাইস অফ দ্য কেক দ্য বয় ওয়াজ অফার বাই মিসেস জোন্স ওয়াজ 10 সেন্ট। তাকে দেওয়া হয়েছিল 5 সেন্ট বা হাফ দেওয়া হয়েছিল, বাট প্রাইস ছিল কিন্তু 10 সেন্ট। হোয়ার ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস লোকেটেড? কালামসের অ্যানসেস্ট্রাল হাউস, যে পৈতৃক যে বাড়ি, সেটা কোথায় অবস্থিত ছিল? তো কালামসের অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ লোকেটেড ইন দ্য মক স্টেট অফ রামেশ্বরম। রামেশ্বরমের যে মসজিদের যে পথ আর কি, রাস্তা বলতে পারে, স্ট্রিট বলতে পারে, সেখানেই অবস্থিত ছিল। নেক্সট, হোয়াট শু ডিড রোজার ওয়ান্ট টু বাই? রোজার কি জুতো বা কি টাইপের জুতো সে কিনতে চেয়েছিল? রোজার ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সুয়েড শু। নেক্সট আমরা চলে আসি, নেক্সট কি বলছে দেখো, হোয়াট ডিড পাকসি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড জৈনবদ্দিন ইউজুয়ালি ডিসকাস? পাকসি লক্ষ্মণ শাস্ত্রী হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল এবং যিনি ছিলেন, এবং জৈনবদ্দিন এপিজে আব্দুল কালামের ফাদার, ওনারা কোন বিষয় নিয়ে ডিসকাশন করতেন নিজেদের মধ্যে? দুজন ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু ওনারা ডিসকাশন করতেন, দেখো, পাকসি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড জৈনবদ্দিন usually discuss spiritual matter in very simple down to her Tamil. তারা একদম অ্যাকচুয়ালি তোমরা এই পার্টটা না চাইলেও লিখতে পারো, এখানে যে এই পার্টটা না চাইলেও কোনো সমস্যা নেই, বাট একটা লিখবে ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার। ওকে, আধ্যাত্মিক বিষয় নিয়েই তারা আলোচনা করতেন। হোয়ার ডিড দ্য জার ফেল অ্যাসলিপ? কোথায় জার ঘুমিয়ে পড়েছিলেন? দেখো, দ্য জার ফেল অ্যাসলিপ ইন দ্য ফরেস্ট হোয়ার দ্য হারমিট লিভড। এইবার তোমরা চাইলে এইখানে তোমরা একটা একটু অ্যাড করে দিতে পারো, ইন দ্য ফরেস্ট না দিয়ে ফেল অ্যাসলিপ অ্যাট দ্য থ্রেশহোল্ড দিয়ে দেবে, ঠিক আছে? ওনার যে চৌকাট ছিল, হারমিটের চৌকাট, ঠিক আছে, হারমিটের বাড়ির চৌকাটে শুয়ে পড়েছিল, সেটা দিলেও আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে, তোমার চাইলে সেটা দিতে পারো, বই থেকে তোমরা একটু লিখে নিও, আর না পারলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দিচ্ছি, লাইভ আছে একটু, ওই জন্য তোমাদের কমেন্টে জানিয়ে দিচ্ছি। হু অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আর ফর্মিডেবল ক্রিয়েচার? ন্যারেটরের মতে ফর্মিডেবল বা হিংস্র প্রাণীকে, তো হু এর জায়গায় জাস্ট হু অ্যাকর্ডিং টু, তো অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ফার্স্টে দেবে, দেওয়ার পরে আর্নস দিয়ে দেবে হু এর জায়গায়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, আর্নস যারা হয় তারাই হচ্ছে একটা হিংস্র প্রাণী, সেটাই কিন্তু এখানে ন্যারেটর বলছিলেন। নেক্সট আমরা চলে আসি, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট? কোথায় গ্রাসহপার বিশ্রাম নেয়? অ্যান্ড হোয়াট ডিমেরিট ডাজ সামার সিজনস হ্যাভ? ঠিক আছে, তাহলে এখানে দুটো প্রশ্ন আমরা একসঙ্গে কভার করব। সামারের যে ডিমেরিট, সামারের যে খারাপ দিক, সেটা কি আছে সনেট 18-এ, সেটা আমরা দেখবো। অ্যান্ড এর পাশাপাশি গ্রাসহপার কোথায় বিশ্রাম নেয়? তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি গ্রাসহপার বিশ্রাম নিচ্ছে কোথায়? গ্রাসহপার কোথায় বিশ্রাম নিচ্ছে? গ্রাসহপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেনয়েড, টেক্সও দিতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে রেস্ট বিনিথ সাম প্লেজেনয়েড, সে মৌরাম আগাছা নিচে বিশ্রাম নেয়। এর পাশাপাশি সামার সিজন ইজ শর্ট, এর যে ডিমেরিট যেটা রয়েছে সেটা তোমরা চাইলে শেডিং করে লিখতে পারো। সামার সিজন ইজ শর্ট লিভড, ডিউরেশনটাও শর্ট, অ্যান্ড ইটস বিউটি ইজ নট কনস্ট্যান্ট, এবং এটা সৌন্দর্য কিন্তু যে কনস্ট্যান্ট থাকবে সেটা নয়। নেক্সট দেখো, হোয়াট স্পাউটস অফ লিপ্রাসাইড? লিপ্রাসাইড থেকে কোন জিনিসটা বেরিয়ে আসছে? অ্যান্ড হোয়াট হ্যাজ রোট আ সাইলেন্স অন আ লোন উইন্টার ইভিনিং? দুটো করে বলছি, কোন জিনিসটা বা কি আর কি, রোড মিনস হচ্ছে এখানে সৃষ্টি করে নিস্তব্ধতা, সেই একাকিত্ব, যে সন্ধ্যা, শীতের সন্ধ্যায় কোন জিনিসটা? তাহলে লিপ্রাস এখানে যেটা আছে দেখো, লিপস স্প্রাউট অফ লিপ্রাসাইড, তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিপ্রাসাইড, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাতা গজিয়ে আসছে, সে এটা খেয়াল রাখবে, অনেক ক্লিনার ট্রি। তার ফ্রস্ট হ্যাজ রোড, এখানে হোয়াটের জায়গায় ফ্রস্ট দিয়ে দিলেই তুষার সৃষ্টি করছে নিস্তব্ধতা, বাকিটা যা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট
বাকি দুটো একসঙ্গে দেখে নাও। হোয়াট ইজ দ্য সোলজার স্মাইল কম্পেয়ার, সোলজার স্মাইল কিসের সাথে তুলনা করা হচ্ছে অ্যাকচুয়ালি। তারপরে হোয়াট শ্যাল ডেথ নট ব্রেক অফ, কোন জিনিসের উপরে তার যে মানে দম্ভ বা তার যে ডোমিনেটিভ পাওয়ারটা প্রয়োগ করতে পারবে না মৃত্যু। দেখো সোলজার স্মাইল, তাহলে এখানে কি হচ্ছে দেখো, সো এখানে দেখো সোলজার স্মাইল ইজ কম্পেয়ার টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট হুইচ ইজ জেন্টাল উইদাউট গিল। তাহলে সোলজার স্মাইলকে কম্পেয়ার করা হচ্ছে সেই একটা শিশুর হাসির সাথে যেটি কিনা খুবই নম্র, যেটা নিষ্পাপ হাসি। নেক্সট, ডেথ শ্যাল নট ব্যাক অফ স্ন্যাচিং অ্যাওয়ে দ্য পোয়েটস ফ্রেন্ড ইনটু হিজ সেট। তাহলে ডেথ সব কিছুকে ডোমিনেট করতে পারছে, কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য, বন্ধুর যে বিউটিনেস, সেটাকে কখনো কিন্তু ডোমিনেট করতে পারছে না বা পারবে না। তার ছায়া পর্যন্ত কিন্তু সেই বন্ধুর পাশে ফেলতে পারবে না। ওকে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, বাকি দুটো একসঙ্গে দেখে নাও। প্রথমটা আছে হোয়েন ডাজ দ্য স্টেঞ্চ অফ দ্য ট্রি গেট এক্সপোজ, কখন গাছের সেই স্টেঞ্চ, যেটা গাছের শক্তি, সেটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। অ্যান্ড হোয়াট ডাজ দ্য স্টিম লিভ অন দ্য গ্রাস, স্টিম গ্রাসের উপরে কি পতিত করছে বা দেখে কি বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। দ্য স্টেঞ্চ অফ দ্য ট্রি গেট এক্সপোজড হোয়েন দ্য ট্রি ইজ আপরুটেড, যখন গাছকে উপরে ফেলা হচ্ছে তখন গাছের যে শক্তি সেটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। তারপর নেক্সট, দ্য স্টেম লিভস লং স্টান্স অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রিন গ্রাস, যদি কেউ উপর থেকে লক্ষ্য করে দেখে তাহলে দেখতে পাবে যে মনে হবে যে উপর থেকে যেন ওই ঘাসের ওপরে যেন একটা লম্বা একটা রূপলি যে ফিতে সেটা যেন পড়ে রয়েছে নদীটাকে, এমন দেখা যায়। স্টিম মিনস এখানে রিভারের কথা বলা হচ্ছে। চলে আসছি আমরা সেট 7-এ চলে আসলাম। সেট 7 দেখো, at which station did the blind girl get into the train, কোন স্টেশনে মেয়েটি ট্রেনে প্রবেশ করেছিল। দেখো আমি বাবা বলছি দুটো করে কোশ্চেন আমরা কভার করছি যাতে আমরা বেশি কোশ্চেন কভার করতে পারি। সো ফার্স্ট কোশ্চেন এখানে অনেক দেখতে পাচ্ছ, at which station did the blind girl get into the train, কোন স্টেশনে মেয়েটি ট্রেন থেকে নেমে গিয়ে গেট ইনটু প্রবেশ করেছিল। আর 2 নম্বর যেটা রয়েছে, where did Roger fall on losing his balance, ভারসাম্য হারিয়ে রোজার কোথায় পড়ে গিয়েছিল। সো দেখো তাহলে এখানে আমরা প্রথম যে কোশ্চেনের আনসারটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম আর দেখতে পাচ্ছ দ্য ব্লাইন্ড গার্ল গোট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা থেকে নেমেছিল। অ্যান্ড যদি বলে গোট অফ হচ্ছে সাহারানপুর। তারপরে রোজার ফেল অন দ্য পেমেন্ট লুজিং হিজ ব্যালেন্স, সে তার ভারসাম্য হারিয়ে ফুটপাতে পড়ে গিয়েছিল পাশে। তারপর নেক্সট দুটো কোশ্চেন দেখো, হোয়াট ডিড কালামস ফাদার অ্যাভয়েড, কালামসের বাবা কি এড়িয়ে চলতেন। 4 নম্বর, হোয়ার ডিড জার ফল অ্যাসলিপ, কোথায় জার ঘুমিয়ে পড়েছিলেন। এই আনসারটার কথা বলছি, এই আনসারটা তোমরা লিখবে, আগের যেটা ছিল ওটা লিখবে না, তোমরা এইটা লিখবে, ঠিক আছে। কালামস ফাদার অ্যাভয়েডেড ইনএসেনশিয়াল কমফোর্ট অ্যান্ড লাক্সারি, কালামসের বাবা যেগুলো অপ্রয়োজনীয় আরাম বিলাসিতা সেগুলোকে এড়িয়ে চলতেন। আর এই যে আনসারটা আমি বলেছিলাম যে যার কোথায় ঘুমিয়েছিলেন, এই আনসারটা লিখবে, যার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিট হাট, এটাই লিখবে তোমরা, আগেরটা লিখবে না। ওকে, নেক্সট চলে আসি আমরা, বাকি দুটো দেখে নাও। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের ডেস্টিনেশন কোথায় ছিল। রেগুলার ওয়েতে ক্লাস আসবে, সব টেস্ট থেকে সব পেয়ে যাবে, লাইভই আসবো, কারণ এমনি আলাদা করে ক্লাস রেডি করা পসিবল হচ্ছে না, অনেকটাই অফলাইন ব্যাচের চাপ রয়েছে। সো সেই কারণে অনলাইনে ক্লাস রেডি করা একটু মুশকিল হচ্ছে, সেই কারণে ডিরেক্টলি লাইভ ক্লাসে এসে সবটাই যেমন দিচ্ছি আজকে ঠিক সেইভাবে বেশি বেশি করে কভার করে দেবো, সব টেস্টের আগে পেয়ে যাবে। হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর, ন্যারেটরের গন্তব্য কোথায় ছিল। অ্যান্ড হোয়াট মেড রামেশ্বরম ফেমাস, কোন জিনিসটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল। ঠিক সেম ভাবে তাহলে দুটো কোশ্চেন এখানে দেখো, দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটর ওয়াজ, উনি মহীশূরে যাবেন ভায়া দেহারা হয়ে তিনি মহীশূরে যাবেন। তারপরে আছে শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস, শিবা টেম্পল যেটা ছিল রামেশ্বরমে, যেটা কিনা কালামসের বাড়ির থেকে মাত্র পায়ে হেঁটে 10 মিনিট পথ, সেটাই জায়গাটিকে বিখ্যাত করেছিল। নেক্সট আর দুটো কোশ্চেন দেখে নাও, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, ন্যারেটর হারমিটের মতে, অ্যাকর্ডিং টু হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা। অ্যান্ড হাউ ওল্ড ওয়াজ রোজার, রোজারের বয়স কত ছিল। সো দেখো দুটো কোশ্চেন আনসার একসঙ্গে দেখে নাও। তো অ্যাকর্ডিং টু দ্য
according to the hermit, now is the best most important time. Now means present হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর রোজার ওয়াজ 14 or 15 years old, রোজার বয়স ছিল 14 থেকে 15 বছর। নেক্সট আমরা চলে আসলাম এবার সেম সেটে 7 নম্বর সেটেই আমাদের চলছে। তো 7 নম্বর সেটের ফার্স্ট কোশ্চেন দেখছো কবিতার যেটা, হাউ ডাস, দুটো করে দেখো, হাউ ডাস দ্য পোয়েট ডেসক্রাইব দ্য রুট, কিভাবে পোয়েট রুটের বর্ণনা করেছে। and who takes the lead in summer luxury, কিছু নেই, হুয়ের জায়গায় the grasshopper দিয়ে আর কিছু লাগবে না, the grasshopper takes the lead in summer luxury. how does the poet describe the route, এটা তোমরা দেখে নাও how does। তো এই দুটো এখানে জাস্ট আলাদা করে তোমরা একটু দেখে নিলে কোনো সমস্যা নেই। ফার্স্ট টাইম বলে দিলাম হুয়ের জায়গায় the grasshopper দিয়ে দিচ্ছ। আর তারপর এটা হচ্ছে the poet describe the route as white and wet, রুটের বর্ণনা অনেকটাই আছে, তোমরা আরো কিছু দিতে পারো, সোর্স সব কিছু দিতে পারো, অনেক কিছু আছে সেখানে, তোমরা চাইলে সেখান থেকে অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই, এক নম্বরে আরো অ্যাড করা যাবে। হাউ ডাস দ্য সোলজার লাই, সোলজার কিভাবে সাহিত্য হয়েছিলেন। নেক্সট, হোয়াট ডাস দ্য আই অফ হেভেন রেফার, কোন জিনিসটা আই অফ হেভেন রেফার করা হচ্ছে। তো সান, তোমরা রেগুলার ওয়েতে যারা পড়াশোনা করছো, চালিয়ে যাচ্ছ, তারা সকলেই আশা করি জানবে। দুটো কোশ্চেনের আনসার দেখে নাও। দ্য সোলজার লাইস ওপেন মাউথেড কিপিং অন হ্যান্ড অন ইজ বেস্ট, তো সোলজার শুয়ে রয়েছে, মুখটা তার হা রয়েছে এবং তার একটি হাত রয়েছে বুকের উপরে। আই অফ হেভেন রেফার্স টু দ্য সান, সূর্যের কথা কিন্তু এখানে আই অফ হেভেনের মধ্যে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো এখানে, নেক্সট, হোয়াট উইল রাইস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, কোন জিনিসটা একদম গ্রাউন্ডের কাছ থেকে উঠে আসছে, বেরিয়ে আসছে। বা হোয়াট ডু দ্য রাফ উইন্ড ডু, রাফ উইন্ড যে খারাপ মানে অ্যাকচুয়ালি কি ঝোড়ো বাতাস যেটা আর কি, সেটা কি করছে অ্যাকচুয়ালি, বা কি করে, কি ডিস্ট্রয় করে দিচ্ছে, সেটা আমরা এখানে জানবো। দেখো এখানে কাল গ্রেন টুইক উইল রাইস, সে কচি কুকড়ানো পাতাগুলো, যেগুলো কচি কচি পাতা, সবুজ ডাল সবকিছু আস্তে আস্তে সেখান থেকে জন্মাবে, আবার তাকে দিয়ে আবার টোটাল ভাবে আপরুট না করে দেওয়া হয়। তারপরে দ্য রাপ ওয়েন্ট সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে সমস্ত কুড়িগুলো রয়েছে, সুন্দর কুড়ি, সেগুলোকে ডিস্ট্রয় করে দিচ্ছে ডার্লিং বার্ড। নেক্সট, ডার্লিং বার্ড বলছি, রাপ ওয়েন্টস। নেক্সট দেখো, হাউ ইজ দ্য স্মাইল অফ ইয়ং সোলজার, ইয়ং সোলজার স্মাইলটা কেমন ছিল। অ্যান্ড হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থে কবি জন কিডস কি সেলিব্রেট করছেন বা কি ডিসকাশন করছেন, অ্যাকচুয়ালি কোন জিনিসটার উপর ফোকাস করছেন মেনলি। সো দেখো এখানে দেখো, দ্য স্মাইল অফ ইয়ং সোলজার ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ দ্যাট অফ অ্যান ইনফ্যান্ট, একটা শিশুর মতো ইনোসেন্ট তার হাসি ছিল। অ্যান্ড দ্য পোয়েট অফ আর্থ কিড সেলিব্রেটস দ্য ইমর্টাল মিউজিক অফ নেচার, নেচারের যে প্রকৃতির যে সুর, প্রকৃতির যে গান, প্রকৃতির যে সবকিছু যে কন্টিনিউয়াস ওয়েতে চলতে থাকে, যেটা মানে ইমর্টালাইজ বা বলতে পারো তোমার কনস্ট্যান্ট ওয়েতে চলতে থাকে, সেটাই কিন্তু এখানে তিনি সেলিব্রেট করছেন। নেক্সট আমরা চলে আসলাম 8 নম্বর সেটে। ফার্স্ট কোশ্চেন, তোমরা 8 নম্বর সেটের ফার্স্ট ক্লোজের কোশ্চেন আমরা দুটো করে করলে হয়তো তাড়াতাড়ি কভার হয়ে যাবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। ক্লাস লাইভে একটু প্রবলেম হচ্ছিল, নিউ রুল সব করেছে, বহুদিন পরে লাইভ নিচ্ছি সেই কারণে। সি লেট হিম ডাউন, যা যদি কোনো রকম লাইফে কোনো রকম প্রবলেম হয় দেখতে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো পরবর্তী সেটিংগুলো ঠিক করে নিতে। সি লেট হিম ডাউন দ্য হল টু, হোয়ার ডিড সি লেট হিম টু, তাই কোথায় নিয়ে গিয়েছিল আর কি। হোয়াট ডিড পিপুল উইথ গুড আইসাইট ফেল টু সি, যারা ভালো দেখতে পায় সেই সমস্ত মানুষগুলো কোন জিনিসটা দেখতে ব্যর্থ হয়। ওকে, একটা আইসাবিট থেকে রয়েছে, একটা তোমার রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে রয়েছে। সো ফার্স্ট যেটা থ্যাংক ইউ ম্যামে তোমরা দেখতে পাচ্ছ দুটো কোশ্চেন আমরা একসঙ্গে ডিসকাশন করছি, যেমনভাবে ঠিক সেমভাবে আমরা করবো, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। সো মিসেস জোনস লেড রোজার ডাউন টু দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম গল্পে দেখতে পাচ্ছি রোজারকে টেনে তার সেই হল ঘরের সামনে নিয়ে যাচ্ছে, সামনের দরজা থেকে প্রবেশ করে। আর নেক্সট, পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, এটা কিন্তু ন্যারেটর বলছিল, ন্যারেটরের মতে মানুষের চোখের সামনে যা ঘটে চলেছে সে কিন্তু সেই জিনিসটা যারা ভালো দেখতে পায় তারা কিন্তু সেটা ইউটিলাইজ করতে পারে না বা সেটা বুঝতে পারে না। নেক্সট আমরা পরের দুটো কোশ্চেন আমরা দেখে নেই, আশা করি হেল্প হবে। দেখো,
নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার, জারের 3 নম্বর কোশ্চেন কি ছিল, এন্ড হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন সেই লোকটি জারের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিলেন। সো দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দেখো একটু দেখে নাও। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, দ্য বিয়ার্ডেড ম্যান wanted to kill the jar because the jar executed his brother and seized his property, এটা আগে আমরা করলাম বা জানি আমরা অলরেডি। তারপরে রয়েছে দেখো, মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স গেভস রোজার $10 to buy a pair of sweet shoes। আগের পার্টটা বাদ উপরে চলে গেছে, তাই কোশ্চেনটা তো অন্য হয়ে গেল। এক মিনিট, ওখানে কোশ্চেন ছিল তোমার 3 নম্বর কোশ্চেনটা কি ছিল, তাই তো? থার্ড কোশ্চেন অফ দ্য জার, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল টু লিসেন টু, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যার কথা তিনি শুনে চলবেন। নেক্সট চলে আসি আমরা বাকি দুটো কোশ্চেন দেখে নাও। 8 নম্বরে চলছে, why did মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স গিভ দ্য বয় $10, কেন $10 দিয়েছিল বালকটিকে, and what did কালাম নর্মালি eat for lunch, কালাম নর্মালি লাঞ্চ দুপুরে খাবারে কি খেতেন। তো দেখো এখানে দুটো কোশ্চেন আমরা একসঙ্গে কভার করি, এখানে কোশ্চেনগুলো একটু বড় বড় আছে, তো দেখে নাও। মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোন্স গেভ রোজার $10 টু বাই আ পেয়ার অফ ব্লু সুয়েট শু ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম। তো থ্যাংক ইউ ম্যাম গল্পে আমরা দেখতে পাচ্ছি রোজারকে তিনি দিচ্ছেন $10 দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন $10? দেখো যারা ক্লিয়ার বুঝতে পারবে না, তোমাদের যে অ্যাডভান্স রয়েছে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবে, এখানে কিন্তু হাই কোয়ালিটিতে ক্লাস চলছে, লাইভ ক্লাস চলছে, হাই কোয়ালিটিতে রেজুলেশন অনেক হাই রয়েছে, কোনো সমস্যা নেই। তোমাদের ক্লাস যদি বুঝতে অসুবিধা হয় তোমাদের রেজুলেশনটা অ্যাডভান্সে যে হাই করে নেবে, ঠিক আছে? নেটওয়ার্কে তোমাদের প্রবলেম হলে তোমরা ব্লার দেখবে বা তোমাদের যে ছবিটা সেটা কিন্তু লেখাগুলো অস্পষ্ট থাকবে। তো তোমরা কোয়ালিটিটা বাড়িয়ে নাও, এখানে কোনো প্রবলেম নেই, হাই কোয়ালিটিতে কিন্তু ক্লাস চলছে। কোনো রকম সমস্যা হলে তোমাদের রেজুলেশনটা বাড়িয়ে নাও, একদম ক্লিয়ার ক্লাস চলছে। তাহলে মিসেস তিনি দিয়েছিলেন $10 এক জোড়া ব্লু সোয়েট শু কেনার জন্য। তারপরে দেখো, এপিজে আব্দুল কালাম নর্মালি এট রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ স্টাফ, হোমমেড পিকলস অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। দেখো নর্মালি তিনি মায়ের সঙ্গে খেতেন চিকেন, যে কিচেন রুমে ফ্লোরে বসে তিনি খেতেন, এবং এর পাশাপাশি তিনি কি খেতেন, ভাত খেতেন, ডাল খেতেন, এবং বাড়ির তৈরি আচার, এই সমস্ত চাটনি বাড়ির তৈরি সেই সমস্ত তিনি খেতেন। তারপরে দুটো কোশ্চেন একসঙ্গে দেখে নাও। দুটো কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন রয়েছে তোমার, হোয়াট ডিড দ্য ন্যারেটর রিমার্ক অ্যাবাউট দ্য গার্ল ফেস, মেয়েটির ফেস সম্পর্কে ন্যারেটর কি রিমার্ক করেছিল আইসাপিটে। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ আই, এখানে হুয়ের জায়গায় দিয়ে দেবে এপিজে আব্দুল কালাম। ওকে, হুয়ের জায়গায় দিয়ে দেবে ডক্টর এপিজে আব্দুল কালামের কথা বলা হচ্ছে এখানে। অ্যান্ড হোয়াট ডিড দ্য ন্যারেটর রিমার্ক, মেয়েটির ফেস সম্পর্কে ন্যারেটর কি মন্তব্য করেছিল। সো দেখো, the blind narrator in the story, the ISAP, remarked that the girl co-passenger had an interesting face. এইটা জাস্ট খেয়াল রাখবে, ইন্টারেস্টিং ফেস, এটাই তিনি বলেছিলেন। আর জাস্ট বললাম ডক্টর এপিজে আব্দুল কালামস দিয়ে দিলে is referred to as in the autobiographical writing strong roots। তারপর আমরা চলে আসি কবিতার পাঠে। কবিতার পাঠে দেখো, কবিতার পাঠে যে প্রথম দুটো কোশ্চেন দেখে নাও, হোয়াট aspect of the earth is never dead। দেখো কোন জিনিসটা আর্থের কখনো শেষ হয়ে যাবে না, দ্য মিউজিক অফ আর্থ ইজ নেভার ডেড। তারপরে দেখো নেক্সট, হাউ মেনি কোয়ার্টেন্স ডাজ শেক্সপিয়ার সনেট হ্যাভ, শেক্সপিয়ার সনেটে কয়টি কোয়ার্টেন্স, 3 কোয়ার্টেন্স থাকে তোমরা জানো, 3 4 12 লাইন্স থাকে, তার জন্য শেক্সপিয়ার সনেট হ্যাজ 3 কোয়ার্টেন্স। নেক্সট দেখো, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, কত সহজ সহজ কোশ্চেন দেখতে পাচ্ছ। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি ধরনের কবিতা। সো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ আ পোয়েম অ্যাবাউট দ্য ফিউটিলিটি অফ ওয়ার। তো অবশ্যই ফিউটিলিটি অফ ওয়ার এটা খেয়াল রাখবে। এর পাশাপাশি এটা প্রত্যাখ্যান সনেট অলসো। হোয়াই ইজ দ্য রুট টু বি পুল আউট, কেন রুটটাকে উপরে ফেলা হবে, কারণ ইন দ্য পোয়েম অন কিলিং আ ট্রি দ্য রুট ইজ টু বি পুল আউট টু কিল আ ট্রি, অর্থাৎ একটা ট্রিকে কমপ্লিট ভাবে যদি মারতে চাই তাহলে অবশ্যই সেটাকে কিন্তু উপরে ফেলতে হবে, নাহলে মারা যাবে না। হাউ ডাজ প্যাটেল ডেসক্রাইব দ্য হাইট অফ দ্য ট্রি, কিভাবে
প্যাটেল বর্ণনা করছেন ট্রি হাইট থাকছে কিভাবে। সো দেখো, দ্য হাইট অফ দ্য ট্রি ইজ রাফ লাইক আ লেপ্রাস পেশেন্ট। ঠিক আছে, হাইট বলতে গেলে ওই যে বাইরের যে অংশটা আর কি, সেটা কেমন থাকছে সেটা কথা কিন্তু বলা হচ্ছে। ডেসক্রাইব দ্য ভ্যালি হোয়ার দ্য সোলজার সিমস ফাস্ট আসলিপ। সেই উপত্যকা বর্ণনা করতে বলে যেখানে সোলজার শায়িত ছিলেন। ইট ওয়াজ আ স্মল গ্রিন ভ্যালি, ছোট্ট একটা সবুজ উপত্যকা। হোয়ার আ স্লো স্ট্রিম, এখানে ছোট্ট নদী বয়ে চলেছে। অ্যান্ড আ সানডে ফিল দ্য ভ্যালি ফুল অফ লাইট, এবং সূর্য রশ্মি সেই উপত্যকাকে কিন্তু আলোকিত করে দিচ্ছে। নেক্সট, give an example of personification from sonnet number 18. sonnet number 18 এর যে পার্সনিফিকেশন রয়েছে তার এক্সাম্পল দিতে বলা হয়েছে। আর তারপর একটা ভয়েস উইল রান, হোয়ার ডাজ আ ভয়েস রান ইন সামার, কোথায় সেই কণ্ঠস্বর ভেসে বেড়াচ্ছে বা বয়ে চলেছে। সো দেখো, দুটো কোশ্চেন একসঙ্গে বলে দিচ্ছি। দেখো, ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, ডেথ অ্যান্ড abstract quality or thing is personified as human form. Okay, next, a voice ran from his to his about a newborn mate in the poem The Poetry of Earth. Next, চলে আসলাম আমরা 9 নম্বর সেটে। 9 নম্বর সেটে দেখো, আমরা একটু 3টে করে কোশ্চেন আমি তোমাদের দেখিয়ে 3টে করে কোশ্চেনের আনসার আমরা রানিং বলে দিচ্ছি, কোনো সমস্যা হবে না, মানে তো রিপিট হবে কোশ্চেন এবার আস্তে আস্তে। দেখো, ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোম ডিড দ্য হারমিট অলওয়েজ রিচ, কাদের সাথে হারমিট সর্বদা সাক্ষাৎ করেন। নেক্সট, হোয়াট ডিড দ্য আইস বক্স ইন থ্যাংক ইউ ম্যাম কন্টেন, আইস বক্স যেটা ছিল তার মধ্যে কি কি ছিল থ্যাংক ইউ ম্যামে। অ্যান্ড নেক্সট, ইউ কুড, আচ্ছা দুটো করে থাক। সো দেখো, আমরা নর্মালি জানি এখানে যে হারমিট অলওয়েজ রিসিভ নান বাট কমন ফাক, তিনি শুধুমাত্র যে যারা সাধারণ ব্যক্তি তাদের সঙ্গে ছাড়া কিন্তু আর কারোর সঙ্গে তিনি দেখা করতেন না। ওকে, আমার 9 নম্বর সেট চলছে, 9 নম্বর সেট, বুঝতে পারছো, 9 নম্বর সেটে SAQ চলছে। তারপরে দেখো, দ্য আইস বক্স ইন থ্যাংক ইউ ম্যাম কন্টেন্ট সাম লিমা বিমস অ্যান্ড হাম। ওকে, এগুলো তোমাদের কমন লাইন, তোমরা পড়েছো বহুদিন, প্রায় তোমাদের বছর শেষ হতে যাচ্ছে, আশা করি তোমাদের সকলেই প্রিপেয়ার হয়ে আছো, তবুও কিছুটা সাপোর্ট তোমাদের যাতে বেটার রেজাল্ট করানোর জন্য সেই সাপোর্টটা দেওয়া হবে। নেক্সট দেখো, ইউ কুড হ্যাভ আস্কড মি হোয়াট কুড রজার হ্যাভ আস্কড ফর, রজার কি আস্ক করেছিল আর কি। অ্যান্ড হোয়াট ডিড কালামস ফাদার পজেস, কালামসের বাবার মানে দখলে কি ছিল আর কি। তো দেখো, রজার ওয়ান্টেড মানি টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েট শু, রজার চেয়েছিল অ্যাকচুয়ালি সে তার একটা ব্লু সোয়েট শু কেনার জন্য সে কিন্তু স্ন্যাচিং করছিল। নেক্সট, কালামস ফাদার পজেসড আ গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ টেরিওজেনিসিটি অফ স্পিড। সো কালামসের বাবার দখলে বা বাবার ওনার যেটা ছিল কোয়ালিটি বা গুণাবলী বলতে পারো, সে ইনেট উইজডম যেটা সহজাত যে জ্ঞান বলতে পারো সেটা ছিল, এবং ট্রু জেনারেসিটি অফ স্পিড মনের যে উদারতা সেটা কিন্তু ওনার মধ্যে ছিল, অর্থাৎ দয়াশীল ব্যক্তি বা উদার মনের মানুষ ছিলেন। নেক্সট দেখো, নেক্সট দুটো দেখো, হোয়াট ডিড লিটিল কালাম থিং অফ দ্য প্রেয়ার, লিটিল কালাম প্রার্থনা সম্পর্কে যে প্রেয়ার যে নামাজ সম্পর্কে তার যে কনসেপশন কি ছিল, ধারণা কি ছিল। অ্যান্ড হোয়াট ডিড দ্য সেকেন্ড ম্যান নোটিস অ্যাবাউট দ্য গার্ল, দ্বিতীয় ব্যক্তিটি মেয়েটির কি নোটিস করেছিল অ্যাকচুয়ালি। অনেকক্ষণ ক্লাস চলছে তো একটু অবশ্যই তোমার দেখো। সো দেখো, দ্য লিটিল কালাম was totally convinced that chanting Arabic prayer raised God. দেখো, সে একটু বিশ্বাস হয়ে গেছিল অ্যাকচুয়ালি তার he did not have any idea about the meaning of the prayer, এই প্রেয়ার সম্বন্ধে তার কোনো আইডিয়াই ছিল না, বাট he realized বা he convinced himself that chanting Arabic prayer raised God, এটা ঈশ্বরের কাছে পৌঁছে যায়, এটা কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন, তিনি এটুকু উপলব্ধি করেছেন রেজিস্টার কাছে পৌঁছায়, বাট তার যে অর্থ সেটা কিন্তু তিনি জানতেন না। নেক্সট, দ্য সেকেন্ড ম্যান, দ্য নিউ প্যাসেঞ্জার যেটা বলতে পারি আমরা, নোটিস দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার সেই চোখগুলো সুন্দর বাট তার কোনো ব্যবহার কিন্তু নেই, অর্থাৎ তিনি মেয়েটাও কিন্তু ব্লাইন্ড, যেটা ন্যারেটর জানতেন না, তার জন্য প্রথম থেকে এত ফ্লার্ট করে এসেছিলেন। হোয়াট ডিড দ্য জার ডু বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের যে কুঁড়ে বাড়ি তার যাওয়ার আগে জার কি করেছিলেন। হাউ ডিড দ্য গার্ল প্রেজেন্ট সো
their concern for her. How did the girls present, কিভাবে তার মা মানে পিতামাতারা মেয়েটির উদ্বিগ্ন ছিল তার জন্য আর কি অ্যাকচুয়ালি। সো দেখো বা কি দেখে সেটা আমরা বুঝতে পারছি। তো এখানে দুটো কোশ্চেন আমরা দুটোই একটু বড় বড় আছে, একটু বুঝে নাও। ফার্স্ট, দ্য জার পুট অন আ সিম্পল ক্লথ। ন্যাচারালি আমরা একটু জানলাম দ্য হারমিট রিসিভড অনলি কমন ফক, তিনি শুধুমাত্র সাধারণ মানুষরা কারোর সাথে সাক্ষাৎ করেন না, সেই কারণে দ্য জার যিনি শাসক যিনি ছিলেন রাজা কিং, তিনি পুট অন সিম্পল ক্লথ সাধারণ পোশাক পরছেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, সেই কুড়ে ঘরে যাওয়ার আগে সাধুটির ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার হর্স থেকে নেমে পড়েন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ডকে পিছনে রেখে ওয়েন্ট অন অ্যালোন, একা তিনি চলে গিয়েছিলেন। নেক্সট দেখো, দ্য গার্লস প্যারেন্টস শো their concern for the girl by instructing her as to where to keep her things, when not to lean out of the window, and how to avoid speaking to the stranger. So the girls parents show their concern, তার যে উদ্বিগ্নতা, তাদের যে চিন্তা মেয়েটিকে নিয়ে, সেটা আমরা বুঝতে পারি যখন তাকে তারা ইনস্ট্রাকশন দেয়, তাকে কি ভাবে চলতে হবে সবকিছু ইনস্ট্রাকশন দেয়, সেগুলো কেমন দেখো যখন ট্রেন ওঠার সময় তার মা বলছিল, মোস্ট প্রবলি সেটা তার প্যারেন্টসই হবে, সেই কারণে বলছে কি ফার থিংস, কোথায় তার জিনিস রাখবে, কখন সে জানলার বাইরে উকি মারবে না, অ্যান্ড কিভাবে স্ট্রেঞ্জার, যারা অচেনা ব্যক্তি, তাদের সাথে কথা না বলে এড়িয়ে চলবে। তো এই সমস্তগুলো যখন তিনি বলছিলেন, তো তখন ন্যারেটর ভাবছিলেন সম্ভবত এটা তার প্যারেন্টই হবে, সেই কারণেই তার জন্য এতটা উদ্বিগ্ন, ওকে, বা চিন্তিত বা ওয়ারিড। But this next poetry part চলে আসি, but this alone would not do it. What does it refer to? এটা কি রেফার করছে? What scorch and chalk to the tree after it is pulled out. Next দেখো এখানে কি বলছে। So it referred to the process of killing a tree in the poem on killing a tree. So process, killing process যেটা রয়েছে, সেই killing processটা কিন্তু এখানে রেফার করা হচ্ছে। Next, the Gyan petal poem on killing a tree, the sun and air scorch and choke the tree after it's pulled out. অর্থাৎ গাছকে যখন উপড়ে ফেলা হচ্ছে তখন তাকে একদম শুষিয়ে নেবে, তাকে সবকিছু ডিস্ট্রয় করে দেবে কে? এই সূর্যের আলো আর তোমার বাতাস। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে, in the poem on killing a tree, who are life giver and life taker? যে সূর্য একটু আগে লাইফ দান করছিল, জীবন প্রদান করছিল, সেই দেখো এখন জীবন নিয়ে নেওয়ার কাজ করছে। সো এগুলো একটু মানে হাই কোয়ালিটি কোশ্চেন হলে দিতে পারে, তবু খেয়াল রাখবে, বলে দিলাম। Why does the poet ask nature to keep the soldier warm? কেন কবি প্রকৃতির কাছে রিকোয়েস্ট করছে আর কি অ্যাকচুয়ালি সোলজারকে উষ্ণ রাখার জন্য। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতা, তার থিম বা বিষয়বস্তুটা কি? দেখো এখানে দুটো কোশ্চেন আমরা বারবার আমরা করছি। সো ফার্স্ট, দ্য পোয়েট অথর রেবো বা রেবাউট ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি asks nature to keep the soldier warm so that he may not catch cold because he was sleeping under the open sky. ওকে, সো খোলা আকাশের নিচে যেহেতু তিনি ঘুমোচ্ছেন অ্যাজ আ ডেথ, তো সেই কারণে কিন্তু তিনি খুবই ভয় পাচ্ছেন যাতে তাকে ঠান্ডা গ্রাস না করে নেয়, সেই কারণে প্রকৃতিকে অনুরোধ করছে তাকে উষ্ণ রাখার জন্য। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, দ্য থিম অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রেবাউট বা রেমবাউট বলতে পারো, রেবো বলতে পারো, ইজ ক্যাজুয়ালিটি অ্যান্ড পিটি অফ দ্য ওয়ার, যেটা আমরা একটু আগে একটা কোশ্চেনে বলেছিলাম, ফিউটিলিটি অফ ওয়ার যেটা ছিল। নেক্সট, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাক ইন শেক্সপিয়ার সনেট? একটু আগে রিপিটেড কোশ্চেন আর বলবো না, মানে কোন কিসের ওপরে আর কি মৃত্যুর বা ডেথের যে ডোমিনিং পাওয়ার বা দম্ভ যেটা, সেটাকে প্রয়োগ করতে পারবে না, বলেছি তবু দেখিয়ে দিচ্ছি। নেক্সট, হোয়াট ডাজ দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স মিনস করছে কি? লাইনটার মধ্যে কি মিনস করছে? তো দেখো দুটোই একটু দেখে নাও, কোনো সমস্যা নেই, আমাদের যেহেতু হয়ে গেছে তবু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, Death, according to the poet, would not brag about the beauty and youth of his friend in sonnet number 18. বন্ধুর যে সৌন্দর্য, বন্ধুর কোনো কিছুর উপরে কিন্তু মৃত্যুর যে ডোমিনেটিং পাওয়ার সেটা অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে তো লাস্ট যেটা বললাম, and every fear from fear sometimes declines, means
মানে কি, সুন্দর থেকে সুন্দর জিনিস যা আছে, এভরি বিউটিফুল অবজেক্ট, প্রতিটা সুন্দর জিনিস যা কিছু রয়েছে, লজেস ইজ বিউটি, তার সমস্ত সৌন্দর্য একটা সময় হলে সেটা ডিক্লাইন হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কিভাবে? আইদার বাই চান্স, সেটা হঠাৎ করে হতে পারে, পরিবর্তনের দ্বারা হতে পারে, বাই চেঞ্জিং কোর্স অফ টাইম, সময়ের পরিবর্তনের দ্বারা হতে পারে, ঠিক আছে, যে কোনো প্রভাবে হতে পারে, সমস্ত রকমের প্রাকৃতিক যে পরিবর্তন তার দ্বারা হতে পারে, কিন্তু সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, বাট তার যে বন্ধুর সৌন্দর্য সেটা কখনো ডিস্ট্রয় হবে না। নেক্সট, who has never done with his delight, who has, just who এর জায়গায় দিয়ে দেবে the grasshopper, okay, grasshopper দিয়ে দেবে, কি দিও না, what might one hear on a lone cold and silent winter evening, একজন ব্যক্তি একাকিত্ব শীতের যে সন্ধ্যায়, নিস্তব্ধ সন্ধ্যায় কি শুনতে পাবে? আগেটা বলে দিলাম, দ্য গ্রাসহপার দিলে কমপ্লিট, গ্রাসহপার। আর তারপরে অন আ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং অন মাইট হিয়ার দ্য ক্রিকেট সং ফ্রম দ্য স্টোভ, স্টোভ দিতে পারো বা ফায়ার প্লেস দিতে পারো, ওকে। 9 নম্বর হয়ে গেল, লাস্ট সেটে চলে আসলাম, ওকে। 10টা সেট ভাবছিলাম কভার করতে পারবো না, বাট কভার করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমাদের পরীক্ষা যতটা বেশি কাজ করিয়ে দেওয়া যায়। অবশ্যই যা লাইভে আছো এতক্ষণ যা ক্লাস করছো খুবই ভালো, আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে, দেখে নাও, একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে চারটে কোশ্চেনের মানে বলে দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর লাকি অ্যাকর্ডিং টু দ্য গার্ল, কেন ন্যারেটর লাকি মেয়েটির মতে, অ্যান্ড হোয়াট কুড বি ফ্যাসিনেটিং গেম, আচ্ছা দেখো তাহলে কেন লাকি মেয়েটি, মেয়েটি লাকি হচ্ছে কারণ অ্যাকর্ডিং টু দ্য গার্ল, মেয়েটির মতে লাকি বিকজ হি ওয়াজ গোয়িং টু মসুরি ইন দ্য মান্থ অফ অক্টোবর, সে অক্টোবর মাসে মসুরি যাচ্ছে সেই কারণে। নেক্সট, হোয়াট কুড বি ফ্যাসিনেটিং গেম ফর দ্য ন্যারেটর, ন্যারেটরের জন্য ফ্যাসিনেটিং গেম কি, to guess what was going on the outside the train compartment could be fascinating game for the narrator, এই যে ট্রেনের বাইরে, সে তো ব্লাইন্ড, সে দেখতে পায় না কিছু, তো তার জন্য ট্রেনের বাইরে কি চলছে সেটা যদি অনুমান করে বলতে পারে, সেটাই তার কাছে একটা গেম। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হুয়ের জায়গায় দেবে জাস্ট পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট হচ্ছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। নেক্সট, হোয়াট ডাজ অ্যাডভার্সিটি প্রেজেন্ট অ্যাকর্ডিং টু দ্য কালামস ফাদার, কালামসের বাবার মতে অ্যাডভার্সিটি কি উপস্থাপন করে, দেখো এইসব লাইন জলের মতো মুখস্থ হয়ে যাবে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, ঠিক আছে, এইসব লাইন পুরো জলের মতো মুখস্থ করবে, অ্যাকর্ডিং টু দ্য কালামস ফাদার অ্যাডভার্সিটি প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, ঠিক আছে। তো এই যে দুরবস্থা উপস্থাপন করে দেয় বা এনে দেয়, সুযোগ এনে দেয় ফর ইন্ট্রোস্পেকশন, নিজেকে আত্ম উপলব্ধি করার জন্য, যে ভুলটা কেন হলো, কি করতে এই প্রবলেমটা হলো, সেইটা বোঝার সুযোগ এনে দেয় নিজের সামনে। নেক্সট, বাকি চারটে দেখে নাও। Why did the boy want to snatch the lady pocket book, কেন বালকটি মহিলাটির সেই পার্স চুরি করতে চেয়েছিল, তো চুরি করেছিল তার কারণ দেখো, জাস্ট আ মিনিট, the boy wanted to snatch lady pocket book in a pair of blue sweatsuit, সে ব্লু সোয়েটসু কিনতে ছিল সেই কারণে। তারপরে দেখো নেক্সট, নেক্সট, হোয়াট ডিড দ্য লেডি অফার টু দ্য বয় ইন দ্য এন্ড, আমরা গল্পের শেষে কি দেখতে পাবো, মহিলাটি তাকে কি অফার করেছিল বালকটিকে, ইন দ্য এন্ড দ্য লেডি অফার $10 টু দ্য বয়, বালকটিকে $10 অফার দিয়েছিল আর কি অ্যাকচুয়ালি। হোয়াট ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং দ্য হারমিট, হারমিটের সাক্ষাৎ করার আগে জার কেন সাধারণ পোশাক পরিধান করেছিল, দেখো বিফোর মিটিং দ্য হারমিট দ্য জার পুট অন সিম্পল ক্লথ বিকজ দ্য হারমিট মিট নান বাট দ্য কমন ফক, সাধারণ মানুষ ছাড়া কারোর সাক্ষাৎ করেন না সেই কারণে। নেক্সট, হোয়ার ডিড দ্য হারমিট লিভড, হারমিট কোথায় বাস করতো, দ্য হারমিট লিভড ইন দ্য উড, হারমিট জঙ্গলে বাস করতো। এবার চলে আসি আমরা কবিতার পার্টে, 10 নম্বর সেট চলছে, বুঝতে পারছো অনেকটাই হেলদি ক্লাস চলছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ব্লিডিং বার্গ সাজেস্ট, ব্লিডিং বার্গ কি সাজেস্ট করছে, সো দেখো ব্লিডিং বার্গ এখানে দেখো দ্য এক্সপ্রেশন, ব্লিডিং বার্গ সাজেস্ট দ্যাট
দ্য স্যাপ ওজেস আউট অফ দ্য বার্ক হোয়েন ইট ইজ হ্যাকড অ্যান্ড চপ, যখন সেই গাছের ডালকে কাটা হয় তার ফলে যেটা বেরিয়ে আসছে সেটাকেই রক্তের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে আর কি। হোয়াট ইজ মিন্ড বাই দ্য আর্থকেপ, আর্থকেপের অর্থ কি? দ্য এক্সপ্রেশন আর্থকেপ মিনস গ্যাপিং হোল ক্রিয়েটেড ইন আর্থ, আর্থে যে গর্তটা তৈরি হবে যখন গাছের রুট অফ দ্য ট্রি পুল আউট এন্টায়ারলি, যখন রুটটাকে উপড়ে ফেলা হবে সেই সময়। নেক্সট, হাউ ইজ দ্য সোলজার স্মাইল ডেসক্রাইব বাই দ্য আর্থার রেবাউট বা রেবো? হাউ ইজ দ্য সোলজার স্মাইল, সোলজার স্মাইল কেমনভাবে বর্ণনা করা হয়েছে? অলরেডি 2-3 বার আমরা পেয়েছি কোশ্চেনটা, দরকার নেই আর। হোয়াট, তোমরা দেখে নাও, আগে অনেক কবার রিপিট হয়েছে। হোয়াট ইজ সোলজার পিলো মেড অফ, সোলজারের বালিশটা কী দিয়ে তৈরি ছিল? সো দেখো এটা আগে যেহেতু বলেছি, অ্যাজ ডেসক্রাইবড আর্থার রেবাউট, সোলজার স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট জেন্টাল ইনোসেন্ট উইদাউট গিল, আগেও লিখেছি। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফান, ফান গাছের তৈরি ছিল। তারপরে বাকি চারটে দেখে নাও। হুম ডিড, চলে যাচ্ছিস কেন? হুম উইল নট ডেথ ব্র্যাক ইন ইজ সেট, কোথায় বা কার প্রতি মৃত্যুর যে ছায়া সেটা ফেলতে পারবে না। দেখো অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, ডেথ উইল নট টেক হিজ বিলাভেড ফ্রেন্ড ইন ইজ সেট, মৃত্যু তার যে বন্ধু, তার বন্ধুর কাছে কিন্তু তার ছায়া ফেলতে হবে না মৃত্যু। হাউ ইজ সামার যে ডিউরেশন সেটা কেমন? অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার দ্য সামার লিজ অর ডিউরেশন অফ সামার ইজ টু শর্ট, খুবই সংক্ষিপ্ত বা ছোট বা শর্ট টাইম বলতে পারো। হোয়ার ফ্রম ডাজ দ্য ক্রিকেট সং স্টিল, কোথা থেকে ক্রিকেটের যে ঝিঝি পোকার কণ্ঠস্বর ভেসে আসে বা গান বা সুর ভেসে আসে? দ্য ক্রিকেট সং স্টিল, যে ঝিঝি পোকার যে সাউন্ড সেটা ভেসে আসে ফ্রম দ্য স্টোভ অর অন প্লেস বা ফায়ার প্লেস বলতে পারো, সেখান থেকে আসছে। লাস্ট কোশ্চেন আজকে তোমাদের টোটাল যে সেট কলাম, আজকের লাস্ট 10টা সেট তোমাদের 5 থেকে 10 পর্যন্ত সেট কভার করে দিলাম। হোয়াট হ্যাজ রড সাইলেন্স, কোন জিনিসটা নিস্তব্ধ তৈরি করছে? রিপিটেড কোশ্চেন আবার এসছে, ফ্রস্ট হ্যাজ রড সাইলেন্স। টোটাল 10 পর্যন্ত আছে কভার করে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ তোমরা যদি পজিটিভ রেসপন্স দেখাও তোমাদের সমস্ত ক্লাস তোমরা কিন্তু রেগুলার ওয়েতে পেয়ে যাবে। যদি পজিটিভলি তোমরা ক্লাসটা প্রেজেন্ট করো বা ক্লাসে জয়েন করো রেগুলার ওয়েতে, বন্ধুর মধ্যে শেয়ার করো, এবং যারা রেগুলার ওয়েতে ক্লাস দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ লাইভে তোমরা যারা কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি সব, কারা কারা লাইভে আছো, কে কমেন্ট করছো সব দেখা যাচ্ছে। তো সেই কারণে তোমরা কমেন্ট করলে তোমাদের এখানে তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবো, তাহলে তোমাদের প্রিপারেশন কেমন চলছে, কি স্টেপ বা কি নিয়ে তোমাদের পরবর্তী ক্লাস হতে পারে, সব কিছু কিন্তু আমি দেখতে পাবো বা তোমাদের সঙ্গে ডিসকাশন করে সেই সম্বন্ধে ক্লাস আনতে পারবো। ঠিক আছে, তো অবশ্যই ডিসকাশনের মধ্য দিয়ে ক্লাস আমাদের আসবে, তোমরা লাইভে জয়েন হবে, বন্ধুর মধ্যে শেয়ার করবে। আজকে বহুদিন পরে তোমাদের লাইভ নিলাম, সেই গতবার তোমাদের যারা দাদিরা ক্লাস 12 পরীক্ষা দিয়েছিল তাদের জন্য লাইভে এসেছিলাম ফাইনাল পরীক্ষা পর্যন্ত, লাস্ট পরীক্ষার আগের দিন রাতে পর্যন্ত সাপোর্ট করে গেছিলাম ভালো রেজাল্টের জন্য। তো তোমাদেরও ঠিক সেমভাবে সাপোর্ট করে যাব। তোমরা বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট টাইম হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর পিডিএফের জন্য কেউ কমেন্ট করবে না, বারবার যে বলছি ক্লাসগুলো দেখো, এতক্ষণ লং টাইম নিয়ে আমি ক্লাস প্রোভাইড করছি, তোমরা অবশ্যই খাতা দিয়ে লিখে নিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা খাতা নিয়ে লিখে নিতে পারো, সমস্তটাই তোমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি। ওকে, সো প্রিপারেশন চালিয়ে যাও। নেক্সট ক্লাস কি আসবে তোমাদের কমেন্টে তোমরা জানিও, বা কি চাও তোমরা কমেন্টে জানিও। প্রিপারেশন চালিয়ে যাও, বেস্ট অফ লাক, বাই।